আপনাকে এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিতে পারে একমাত্র ইন্ডিয়া। বাংলাদেশে কোনো রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মাটিতে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তাদেরকে পালানোর রাস্তা একমাত্র ভারত ছাড়া আর কেউ নাই। ৭১ সনে আমাদের সামনে যারা আমাদের যুদ্ধ করেছিল তাদের পালানোর পথ ছিল টেকনাফ দিয়ে ওই রাখাইন রাজ্যে চলে যাওয়া, আরাকানে চলে যাওয়া। সেই পথটা তখন বন্ধ হয়ে গেছে, সেদিকেও আপনি যেতে পারবেন না এখন। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো রাজনীতিবিদদেরকে পালাতে হয় কোনো কারণে, যেটা আমি আশা করি না, কোনো চিন্তাও করি না, আমি কল্পনা করতে চাই না, তাহলে কিন্তু একমাত্র ভারতেই পারবে এসকেপ রুট দিতে বা পালানোর পথ তৈরি করে দিতে। কাজে এখানে ভারতের সঙ্গে তো প্রাসঙ্গিক হইতে গেলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। ভারত যদি বলে যে হ্যাঁ তোমাদেরকে আমি রাস্তা দিব, তোমাদের যদি কোনো সমস্যা বাংলাদেশে হয়, যদি তোমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারো, কন্ট্রোল করতে না পারো, তাহলে আমরা এসে তোমাদেরকে সহায়তা করব। আমরা দরকার পড়লে জাতিসংঘের পিস কিপিং ফোর্সের নামে আমরা বাংলাদেশে আসবো। দরকার পড়লে আমরা পিস কিপিং ফোর্সের নামে ইন্ডিয়ার অ্যালাইড যে ফোর্স গুলো আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের মাটিতে আসবে, এসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, করে তাদেরকে পলায়নের রাস্তা দিবে। এখন যদি বাংলাদেশে যদি ক্ষমতা হস্তান্তর করতে চান, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চান, তার মানে হলো আপনি যে বলছেন যে পলায়নের পথ খুঁজছেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার অর্থটি হলো যে যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারা যেন সসম্মানে ইলেকশনের দিন বিকাল বেলায় বাংলাদেশ থেকে পালাতে পারে। কারণ ইলেকশনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পালাতে হবে। কারণ ফলাফল যার দিকে যাক, যারাই পরাজিত হবে তারাই প্রথম যে কাজটি করবে সেই কাজটি হলো এই কয়েকটি উপদেষ্টা বা কয়েকজন প্রধান উপদেষ্টা বাড়িতে হামলা করা। এটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে অলরেডি ড্রাফট করে রাখা হয়েছে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, আমাদের পূর্ণিয়ার ভিউ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, এবং আমাদের নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে খোঁজ খবরের অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি রাজনৈতিক বিশ্লেষক মেজর আখতারুজ্জামান রঞ্জন। আমরা রঞ্জন ভাইকে আবার এক সপ্তাহ বিরতিতে পেয়েছি। রঞ্জন ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। রঞ্জন ভাই, রাজনীতিতে বেশ গরম গরম, থামছেই না। যতবার আপনার সঙ্গে শো করছি বলছি যে এক একবার নতুন নতুন ডাইমেনশন, নতুন নতুন আলাপ। বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু নতুন ঘটনা ঘটছে আমাদের অ্যাডভাইজার উপদেষ্টা পরিষদ নিয়ে, ঘটছে আমাদের দেশে কূটনীতিকদের ছোড়াছুটি নিয়ে, এবং কূটনীতিকদের ছোড়াছুটিতে অনেকটা ওপেন সিক্রেট আওয়ামী লীগ ইস্যু, অপ্রাসঙ্গিক যে ইস্যুটা বলা হচ্ছে যে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেটা অনেকটা প্রাসঙ্গিক হওয়ার মতন। এর বাইরেও বাংলাদেশে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। আর সর্বশেষ গতকাল পর্যন্ত আমরা জানি যে এনসিপি কে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল পালতি, বেগুন, কলা, এই টাইপের 50টা আইটেম দিয়ে। সাজিদ বলেছে যে হাস্যরস তৈরি করে এরকম প্রতীকী নির্বাচনের তালিকায় থাকার কথা না, তারা শাপলা চায়, 3-4 রকমের শাপলার ছবি দিয়ে ইলেকশন কমিশনের শাপলা চেয়েছে। এর আগে শাপলা চেয়েছিল মাহমুদুর রহমান মান্নাদুল নাগরিক ঐক্য, উনি বলেছেন যে তার কোনো আপত্তি নেই, তবে ইলেকশন কমিশন বলছে তাদের বিধিতে নাই। এই সবকিছু মিলিয়ে এনসিপি বলছে শাপলা না পেলে তারা নির্বাচনই হতে দিবে না, নির্বাচন করবে না। সবশেষ এই অবস্থাগুলোর দিকে আপনার, আমাদের দর্শকদের জন্য আপনার বিশ্লেষণ আশা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। দেশের ভিতরে যে কলহ সৃষ্টি হবে, যে কোন্দল সৃষ্টি হবে, যে হানাহানি, কাটাকাটি, মারামারি সৃষ্টি হবে, সেটা কে করবে? মব জাস্টিসের নামে যে ব্যাপক এই মব জাস্টিস তৈরি হয়ে যাবে, এর সুরাহা কে করবে? কাজে এখানে যারা এগুলো ভাবতেছেন তারা আসলে মানে আমি কি বলবো, তারা মানে অত্যন্ত বিষাক্ত সাপ নিয়ে তারা খেলা করতেছেন। তারা এখানে বিষ মিশ্রিত পানি দিয়ে কুলি করতেছেন, তারা বিষ মিশানো পানি দিয়ে কুলি করতেছেন। তারা জানেন না কোনো কারণে যদি এক ঢুক পানি তাদের পেটে চলে যায় তারা বাঁচবেন কি বাঁচবেন না। এই ঝুঁকিগুলো তারা নিচ্ছেন। কেন নিচ্ছেন আমি জানি না, কি স্বার্থে নিচ্ছেন জানি না, তবে এইভাবে আগানো যাবে না, এইভাবে যারা করছেন আগানো যাবে না। তবে আমাদের আর দুইটা টপিক ছিল আমরা যেগুলো দিয়ে প্রথমে আলাপ করে নিলাম, যে এই যে হঠাৎ করে উপদেষ্টাদের এক্সিট নিয়ে আলাপ। নাহিদ ইসলাম বলছে যে তারা অলরেডি আখের গুছায় ফেলছে। আমরা সোজা বাংলায় বুঝি যে পালানোর চেষ্টা করছে কেউ কেউ, এবং বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচেষ্টা ব্যালেন্স করছে। রাজনৈতিক দল কারা? বিএনপি, জামাতে ইসলামী, নাকি আওয়ামী লীগও আছে এই তালিকায়? কারণ আওয়ামী লীগের সঙ্গে অনেকের মিটিং হচ্ছে আমরা শুনি। আপনি যেরকম বলছেন যে আওয়ামী লীগকে দিয়ে কি এক্সিট খুঁজবে কিনা, এরকম একটা সিচুয়েশন। তারপর সাজিদ আলম বললেন যে এইভাবে ভাই এক্সিট হবে না, মরণ ছাড়া আপনাদের এক্সিট নাই, অনেকটা তার কথার মর্ম এরকম।
তারপর হচ্ছে উপদেষ্টা শামীম মুর্শিদি বলছেন সরকারের রন্ধে রন্ধে দুর্নীতির অভিযোগ তো চারদিকে, পলিটিক্যাল গভর্নমেন্টে যা অভিযোগ, এক বছরে তার চেয়ে বহু বহু অভিযোগ, লাগাতার অভিযোগ, প্রজেক্টের স্পেসিফিকলি উপদেষ্টাদের নামে অভিযোগ। এই দুইটা বিষয় এবং সাথে এই যে আওয়ামী লীগ নিয়ে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের বক্তব্য, আমেরিকান এমবেসির স্ট্যান্ড, এই যে তিনজন দেখা করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে, ইভেন অনেকটা ওপেন সিক্রেট ইন্ডিয়া বলছে অংশগ্রহণমূলক নির্বাচন। এই দুইটা টপিকে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই মেজর আখতারুজ্জামান রঞ্জন। এটা তো জলবৎ তরলব, এটা খুবই সোজা। যারা ইলেকশনে যাচ্ছেন বা যাবেন তাদের এটা এজেন্ডাই থাকবে, ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে হবে, অর্থাৎ এই ফলাফল মানি না। মানি না মানে কার বাড়ি ভাঙচুর করবে, কার অফিস ঘেরাও করবে, কোন অফিস ঘেরাও করলে পরে এই মানিনাটা এস্টাবলিশড হবে, তারাই। কাজে এখান থেকে পালাইতে হলে, শাসন মানে পালাইতে হলে এখানে ভারতের সহযোগিতা লাগবে। সরাসরি আমেরিকানরা পারবে না, কোনো অন্য কোনো শক্তি পারবে না, একমাত্র ভারত পারবে। একমাত্র ভারত 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটা আলোচনা করে তাদের সম্মতি নিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঢাকা টু আগরতলা কুমিল্লা হয়ে করিডোর তৈরি করতে পারবে। যে করিডোর দিয়ে, নিরাপদ করিডোর দিয়ে আপাতত বাংলাদেশ থেকে তারা নিরাপদে কলকাতা আগরতলা চলে যেতে পারবে। এটা সবচেয়ে সহজ বাংলাদেশ থেকে পলায়নের রাস্তা, এবং এটা করতে বেশিক্ষণ লাগবে না। কারণ এখানে এই রাস্তা হাইওয়ে কন্ট্রোল করতে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী থাকবে ওই এসকেপ প্ল্যানের সঙ্গে, কারণ তারা তো যুদ্ধ করতে যাবে না, যুদ্ধ হবে না। জাতিসংঘ যেখানে এটাকে অ্যালাউ করবে যে তোমাদের যে পথ দাও, মার্কিনরা বলবে পথ দাও, তখন বাংলাদেশ সেনাবাহিনীও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত মিলে কাজ করবে। তখন ঢাকা টু আখাউড়া বা ঢাকা ভৈরব হয়ে আখাউড়া বা ঢাকা টু কুমিল্লা হয়ে কসবা, এই এলাকাগুলা বা হয়ে বা চাঁদপুর হয়ে, চাঁদপুর না কি বলতে ওই কুমিল্লার হয়ে সোজাসুজি যদি আপনি যান আগরতলা করিডোর, এটুকু যদি ফ্রি করিডোর ঘোষণা করে দিয়ে 2-4-5টা 36 সেনা নামায় দেওয়া হয়, তারা এটা প্রোটেক্ট করে ফেলবে। প্রোটেক্ট করার পরে ঢাকার থেকে যারা যারা বেরিয়ে যাওয়ার তারা নিরাপদে বেরিয়ে যেতে পারবে। আর ঢাকাতে ধরেন একটা 24 ঘন্টা কারফিউ দিয়ে 2-4-5 জনকে একটু মানে গোলাপ ফ্রি গোলাগুলি করে, গোলাপের পাপড়ি না বেরোয় এরকম বন্দুক দেওয়া, বুলেট বন্দুক দিয়ে গোলাগুলি করলে অন্তত কয়েক ঘন্টার জন্য ঢাকাকে শান্ত রাখা যাবে, এবং কয়েক ঘন্টার মধ্যে তারা যারা চলে যেতে পারবে। কিন্তু তারপরে কি হবে? তারপরে তো বাংলাদেশে একটা বিশাল যুদ্ধে নেমে যাবে, সবাই হানাহানি কারাকাটি মারামারি করে কে ক্ষমতা দখল করতে পারে এই প্রতিযোগিতা নেমে যাবে। তখন একটা নির্বাচিত সরকার থাকবে, আর এই পলায়ন পর সরকার চলে যাবে। ফলে নির্বাচিত সরকার হয়তো পরের দিন সকালে এসে ক্ষমতায় নিয়ে তারা হয়তো সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাতে পারে। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। এই জন্য আজকে প্রথম অভিযোগ তারা আনা হচ্ছে দুর্নীতির। আমি মনে করি যে উপদেষ্টা যারা আছেন সবাই তারা সরাসরি দুর্নীতি করেন নাই, এটা আমার বিশ্বাস, কারণ করার সুযোগ ছিল না। তবে তারা এমন অনেককে সহযোগিতা করেছেন, করতে বাধ্য হয়েছেন, যে এইগুলার কারণে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে। যেমন আপনি আসিফ মাহমুদ সম্বন্ধে বলতেছেন যে বিসিবি নির্বাচনে সে কারচুপি করেছে, হস্তক্ষেপ করেছে। আমাকে বলেন, এই যে সভাপতি যাকে বানিয়েছেন, কিনা নাম সভাপতি, আমার আবার নাম মনে থাকে না, বিসিবি সভাপতি যে বানিয়েছেন কি নাম বলতে পারবেন? বিসিবি সভাপতি যাকে বানিয়েছেন তাকে ছাড়া আপনি আর কাকে বানাতেন? বিসিবি সভাপতি কে, কাকে বানিয়েছেন আতিক? তবে আপনি সর্বোচ্চ যোগ্য মানুষটাকেই বসালেন, কিন্তু সেটা আপনি নিয়মতান্ত্রিক ভাবে কেন বসাবেন না? আমার কথা নামটা কি বলেন না, নামটা কি? আমিনুল ইসলামই তো বলে নাকি? আমিনুল ইসলামকে আপনি বানাবেন। আপনি তো এখানে আপনি তো অপশন এক্সারসাইজ করেন নাই যে হোক হয়ে আসো, আপনি তো সেই অপশন ব্যবহার করেন নাই। আপনি প্রথম থেকে আপনি একটি পদকে নিয়ে আসছেন। ফলে আমিনুল ইসলামকে আনার জন্য মেকানিজম যা করার দরকার সেটা শুধু ইচ্ছাটা পোষণ করেছে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ ইচ্ছাটা পোষণ করেছে কেন?
তার পিছনে যারা আছে তারাও আসিফ মাহমুদকে সে গ্রিন সিগন্যাল দিয়েছে, তুমি তাকে পাশ করে নিয়ে আসো। অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকেও তারা সম্মতি দিয়েছে তাকে পাশ করে নিয়ে আসতে হবে। তখন কি হয়, তখন এখানে যারা যারা এটা ফিল্ডে, এই সমস্ত ফিল্ডে টাকা বিনিয়োগ করার মতো অনেক লোক আছে, তারা করে। ফলে এখানে আসিফ নগদ টাকা নিয়েছে হয়তো এটা বলা সঠিক হবে না, তবে এখানে টাকার খেলা হয়েছে সেই জন্য হয়েছে যারা ওই আমিনুল ইসলামকে সভাপতি বানাতে চেয়েছে, কারণ এখানে ধাপে ধাপে অনেক লোক আছে, কাজে এটা তো দৃশ্যমান। একইভাবে আমরা কি দেখি দুর্নীতিটা কি হয়, আপনি ধরেন আপনি দুর্নীতি করবেন না, সড়ক বানাবেন, রাস্তা বানাবেন, টেন্ডার তো কাউকে না কাউকে দিতে হবে। আপনি এই যে বিমান কিনবেন, আপনি বিমান বাহিনীর প্রধান কি বলে বাণিজ্য মন্ত্রী নিজে ওই টেন্ডার কমিটির বিমানের চেয়ারম্যানে বসে রয়েছে, কেন? যাতে সে এখানে পার্চেজে হস্তক্ষেপ করতে পারে। কাজে এখানে তো সে নিজে করবে না, তার টাকার দরকার নাই, কিন্তু পুনিয়াকে সহায়তা করবে, অন্য কাউকে সহায়তা করবে, বল ঠিক আছে তোমরা কাজটা পাও, আমার কোনো আপত্তি নাই, পাওয়ার জন্য যা কিছু করতে হবে চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি, তারা সব করে দিবে। তো এই ধরনের দুর্নীতি তো হবেই। যেমন ডক্টর ইউনূস দুর্নীতি করেছেন, তার কোর্টকে দিয়ে তার ওই ট্যাক্স মাফ করে নিয়েছেন, তার মামলা উঠায় নিয়েছেন, ওখানে ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়েছেন, এখানে আর অনেক কাজ করেছেন। যেমন আপনি এখন 2টা টেলিভিশন কোম্পানি টেলিভিশন খোলার জন্য অনুমতি দিয়েছেন। কাজে এগুলো তো সরাসরি দুর্নীতি না, এগুলো ইনডাইরেক্ট দুর্নীতি। কাজে ইনডাইরেক্ট দুর্নীতি তো আপনি রোধ করতে পারবেন না, ইনডাইরেক্ট দুর্নীতি তো ট্রাম্পও করে, ইনডাইরেক্ট দুর্নীতি পৃথিবীর সব দেশে করে, সৌদি আরবের বাদশাহ দুর্নীতি করে, চায়না শি জিনপিংও করে। এমন কোন পলিটিক্যাল সিস্টেম নাই যে সিস্টেমে ইনডাইরেক্ট দুর্নীতি হয় না, পরোক্ষ দুর্নীতি হয় না। কারো না কারো প্রতি আপনি ফেভার করেন, কোনো না কোনো শক্তিকে আপনি অংশগ্রহণ করতে দেন। যেমন ইন্ডিয়াতে কি হয়েছে যে মোদি আম্বানিকে বা আদানিদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেওয়ার অগ্রাধিকার দিচ্ছে, তো এটা তো ইনডাইরেক্ট, তারা ইনডাইরেক্টলি তাদের পার্টি ফান্ডে ইলেকশন ফান্ডে টাকা জমা দিবে, এইভাবে তারা করবে। তো এখানেও এগুলো হতে পারে, এগুলো বড় বিষয় না, বড় বিষয় হলো রাজনীতিকরণ। রাজনীতিটা ঠিক করেন কি করবেন, দুর্নীতি রাজনীতি থাকলে দুর্নীতি থাকবে। দেখেন বললে তো খারাপ লাগে, আমার খলিফা হযরত উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নীতির অভিযোগ উঠে নাই? তাকে তো বলতে হয়েছে যে আমার কাপড়টা একটু বেশি নিয়েছি কেন, এটা আমি সরকার থেকে নিয়ে নিই, আমার ছেলের থেকে আমি একটু নিয়ে নিছি, তার মানে তো অভিযোগ উঠেছিল। তাহলে হযরত উমরের মতো খলিফার বিরুদ্ধেও ওই তৎকালীন সময় 1000-1200 বছর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং তুমি খুব সিম্পল, খুব সিম্পল। আমি এত বড় দুর্নীতি গেলাম না। যে মানুষটা, আমি আজকে আমার এই টি শার্টের দাম 500 টাকা, আমি কালকে আমার কোনো ব্যবসা পাতি নাই, কিছুই নাই, 1 বছর পরে এই দিনে আপনার সাথে আমি সামনে 7,000, 10,000, 20,000 টাকা দামি টি শার্ট পরে বসবো, আমার 1.5 কোটি টাকার গাড়ি থাকবে, আমার আইফোন লেটেস্টটা থাকবে যেটার দাম 3 লাখ টাকা। সেই পর্যায়ে যখন যাবে তখন আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন এগুলোর সঙ্গে কি মিলে? তখন না না, আপনি তো জিনিসটাকে দুই ভাবে করেন। আপনি বলতেছেন সে দুর্নীতি করে, সে নিজে টাকা দিয়ে কিনছে, এগুলো ভাউচার দেখান। সে জামাটা দোকান থেকে কিনছে, ভাউচার দেখান, বলে ওই দোকান থেকে অমুক দিন গিয়ে টাকা দিয়ে কিনছে। এটাই তো বিষয়। আপনি মেজর আক্তার, নিজের টাকা দিয়ে না কিনলে আপনি আজকে 100 কোটি টাকার মালিক থাকতে পারতেন, কিন্তু আমরা জানি মেজর আক্তারই। আমি যদি আমার ভাই বা আমার ছেলে বয়সী বা আমার কি বলে হোম মিনিস্টার উপদেষ্টা বলেন বা আমাদের আর্মি অফিসার যারা আছে ক্ষমতা আছে, তাদেরকে যদি আমি একটা মার্সিডিজ কিনে দেই, তার জন্মদিন উপহার দেই, তাহলে এর অপরাধটা কোথায়? আপনি মার্সিডিজ দিয়ে আমার কাছে 100 কোটি টাকার কাজ বাগায় নিবে, তখন আমি বুঝতে পারছি আমার 1.5 কোটি টাকা মার্সিডিজে ওর 100 কোটি টাকা সুবিধা দিতে হবে। আমি জানি না, কিন্তু উপহার দিয়েছে। দেখেন আমি আজকে আমার ভাই বোন আত্মীয়স্বজনের কাছে বিতর্কিত, সবাই আমার প্রতি রাগ করে, কারণ আমার বাড়ির গেটে একটা ছেলে দাঁড়ায় থাকে, তাকে আজ থেকে 15 বছর ধরে অর্ডার দেওয়া আছে তাদেরকে, যে থাকে যে হাতে প্যাকেট নিয়ে আমার বাড়িতে কেউ ঢুকতে পারবে না। এটা 91 সনে এমপিও দিন থেকে ঘোষণা করেছি এবং সেটা মেনটেন করে আসতেছি। আমি সেটাই বলছি, এটাই তো সততা। সেই জন্য আমার আত্মীয় স্বজনরা, প্রতিটা আত্মীয় আমার মধ্যে অসন্তুষ্ট, প্রতিটা আত্মীয় স্বজন আমার মধ্যে অসন্তুষ্ট, আমার বউ অসন্তুষ্ট, আমার ছেলে অসন্তুষ্ট।
কি বলেন? এই দৃষ্টান্ত যে আপনারা কায়েম করেছেন, এখন যেই ছেলেগুলো এই যে 3 লাখ টাকা মোটা নিচ্ছে অন্য থেকে, এই দৃষ্টান্ত করে কি হবে বলেন? আমি আজ পর্যন্ত কারো বিয়েতে যাইনি কোনো উপহার নিয়ে। এবং আমার ছেলের বাড়িতে বিয়ে উপহার দেওয়ার বেগম খালেদা জিয়া আসছিল আমার ছেলের বিয়েতে, আমি বলছি ম্যাডাম উপহার নিয়ে আসবেন না প্লিজ, এবং উনি উপহার নিয়ে আসেন নাই। আমি গলফ ক্লাবে আমার ছেলের বিয়ে করাইছিলাম, এটা আজ থেকে আরো 25-30 বছর আগে। আমার ছেলের নাতির বয়স এখন 26 বছর বয়স। তখন তো আমি আমার উপহার ছাড়া করছি, কিন্তু আমি কোনো বিয়েতে যাই না, কারণ যে উপহার নিয়ে যেতে হয়, কারণ জন্মদিনের পার্টিতে যাই না, উপহার নিয়ে যেতে হয়। আপনি ঈদে দিবেন, ঈদের সময় কিছু দিতে হবে, বকশিস দিবেন, আপনি বকশিস না থাকেন, আপনি জানতো সচিব বলে লিফটে উঠেন তো, দেখেন তো কত লোক সালাম আলী দেয় বকশিসের জন্য। আপনি জানতো একটা অফিসে কারো দেখা করার জন্য, দেখেন তো কি হার সালাম আলী দেয়। ওটা দুর্নীতি না? ও লিফটম্যানের দুর্নীতিটা আপনার চোখে পড়ে না? আপনি কেন তারা দাঁড়ায় থাকেন এর জন্য? তো এইভাবে তো দুর্নীতিটা আস্তে আস্তে উপর ধাপে উঠে। আপনি উপহার দেওয়াকে ব্যান করেন না, আপনি বলেন কেউ কাউকে কোনো উপহার দিতে পারবেন না, তখন তো বলবেন এটা তো সুন্নত, উপহার দেওয়া সুন্নত। আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো সুন্নত, তখন তো আমার সুন্নতের প্রতি অপমান করেন, আমার সুন্নতকে আপনি অপপ্রয়োগ করেন। তো কাজে আপনি বলেন যে সে তার কোনো দুর্নীতি, তো দুর্নীতি কে না করতেছে, দুর্নীতির মানদণ্ড ঠিক করেন। কাজে আমরা তো দেখেছি দুর্নীতি না করলে কি হয়। এই আজকে সকালে আমাকে একজন প্রয়াত শিক্ষক, আমার স্কুলে আমি যখন ক্লাস 7 এবং 8 পড়তাম, ওই সময় একজন কমিউনিস্ট ছিলেন আমার শিক্ষক, যিনি পরবর্তীতে এই দেশের শিক্ষক সমিতির অনেক বড় জাতদের নেতা হয়েছে, উনি মারা গেছেন। ওনার ওয়াইফের বাবার সম্পত্তি দিচ্ছে না তার সৎ ভাই, সৎ চাচা। এটা নিয়ে আমাকে তদবির করতে হবে। আচ্ছা বলেন, আপনি বলছেন তদবির করা নিষিদ্ধ, তদবির করা উচিত না। কারণ আমি আমার এই স্যারের ওয়াইফকে, এবং আমার স্যার প্রয়াত, আমার সেই 7-8 পড়ার সময় স্যার, আমি 8-9 পড়ার স্যার, আমাদের ফিজিক্স পড়াইতেন, সেই ফিজিক্সের স্যার, যে ফিজিক্সে আমি লেটার পেয়েছি, সেই ফিজিক্সের স্যার ওয়াইফ আজকে ওনার এই বয়সে উনি আইসা ওনার সৎ চাচার কাছ থেকে তার নিজের বাপের সম্পত্তি পাচ্ছেন না। এই জন্য আজকে 2 বছর চেষ্টা করে এখন আমার কাছে আসছেন, সকালবেলা ভোরবেলা ফোন করেছেন, আমি একটু চেয়ারম্যানকে, মারিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ করার জন্য, যেটা রিপোর্ট দিবে সেই রিপোর্টটা দিয়ে দেয়। এই যে, কিন্তু এটা তো অপরাধ, আমার এই তদবির করার তো আমার অপরাধ, আমার তো সুপারিশ করার অধিকার নাই, এটা করাও তো আমার অপরাধ, এটাও তো দুর্নীতি। আমি তো ওই ওনার সৎ চাচার বিরুদ্ধে অবস্থান নিলাম, আমার প্রয়াত শিক্ষকের স্ত্রীর পক্ষে গিয়ে আমি পক্ষপাতিত্ব করলাম না, এটাও তো অপরাধ। কাজে জীবনে মূল্যবোধটাকে আপনাকে সঠিক করেন না, আপনি অপরাধটা কোনটা অপরাধ হবে ঠিক করেন না। আপনি কেন কারা কি কতটুকু করেছে আপনি বাদ দেন না, তার দুর্নীতি করুক, যা মূল্য করুক। আমাদের তো এখন লক্ষ্য দুর্নীতি সমাজ না, আমার লক্ষ্য নির্বাচন, আমার লক্ষ্য জাতির সামনে লক্ষ্য এখন নির্বাচন। আসেন নির্বাচনে আগামী 5 মাসে যা আছে থাপায় নিয়ে যাক সব, আর আমরা বসে থাকি চুপচাপ। নেট না নিচ্ছেন তো, কেন নিচ্ছেন আপনারা বলেন? মৌলবী নিচ্ছে, এই স্কুলে মাস্টার নিচ্ছে, ইঞ্জিনিয়ার নিচ্ছে, আপনি হাই স্কুল গুলো, প্রাইমারি স্কুল কি হচ্ছে বলেন? মসজিদে কি হচ্ছে আমরা দেখুন তো। থাপাইতে গিয়ে তো এরা একজন আরেকজনের চোর ধরায় দিচ্ছে, একজন আরেকজনের বলতেছে তুমি চোর। প্রতিদিন আমাদের কাছে 20টা টেলিফোন আছে, স্যার আমাদের এই মাদ্রাসায় কিছু আপনি শরীর থাকতেন স্যার, আল্লাহ আপনাকে দিবে স্যার। বলেন অমুক মসজিদে স্যার আমাদের কিছু শরীর থাকতেন স্যার, এখন এটা না করলে বলেন আমরা চলবো কেমনে? বলেন আপনারা কি না করতেছে, বলেন আপনারা কিভাবে দুর্নীতিকে আপনি করেন না কেন? আমার কিশোরগঞ্জে কোটি কোটি টাকা মানুষ দান দক্ষিণা দেয়, এই টাকাটা এখন পর্যন্ত সেই টাকাটা এখন পর্যন্ত আমরা পারলাম না সরকারি কোষাগারে জমা দেওয়াইতে। দুর্নীতি করতে গিয়ে তো একজন আরেকজনকে এখন ধরায় দিতেছে, একজন আরেকজনকে বলে তুমি দুর্নীতিবাজ। আপনি মনে করেন একটা মসজিদের ইমাম বানাবেন, সেখানে একটা দালাল আছে, দালাল ইমাম এনে দিব, দালালকে দিতে হবে, ইমাম সাহেব বেতন দেখছি দালালকে দিতে হবে, তোমার ইমামকে আমি চাকরি দেওয়াবো, তোমার মাদ্রাসায় দিতে হবে। স্কুলে শিক্ষক নিয়োগ দিবেন, সেখানে দালাল আছে, ও নেতার সুপারিশ দিতে হবে, ওখানে তার 1 মাসের 2 মাসের বেতন দিয়ে আসতে হবে, 5 মাসের বেতন দিতে হবে। দুর্নীতি সব পর্যায়ে এগুলা করে আপনি দুর্নীতি দমন তো করতেই পারতেছেন না, এগুলা করে জাতিকে অন্যদিকে নিচ্ছেন। এই বেচারারা যে জাতির একটা বিপদের সময় ক্ষমতা দায়িত্ব, এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিবেন না আপনারা? হয়েছে তারা পারে না, ব্যর্থ হয়েছে বলে তো আজকে নির্বাচন দিতে হচ্ছে।
তারা ব্যর্থ না হলে নির্বাচিত হতে পারতো না। কেন আপনি ইস্যু ডাইভার্ট করতেছেন? কেন ইস্যুটা ডাইভার্ট করতেছেন? কেন ইস্যুটা এই যে আজকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন? এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে এই নির্বাচনে ফলাফলটা কি হবে? তাহলে এই মামলাগুলো কেন করতেছেন? কি হবে? ধারা আনতেছেন কেন? আপনি ধারা টানলেন যে কারণ চার্জশিট দিলেই সে আসামি হইতে পারবে না। এই আপনি একতরফা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কি হবে ফলাফল? না না, তাহলে আপনি বিচার করছেন কেন? তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে তাহলে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা খরচ করে বিচার করাচ্ছেন কেন? কেন আপনি আইন করতেছেন যে কেউ চার্জশিটে কোন নাম থাকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এটা যে আপনি কি বলতে চাচ্ছেন? আমরা তো বলছি আওয়ামী লীগ কিছু তো আমরা বলছি বলছি আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আমরা বলছি দেশের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনার কাছে অনুরোধ করেছি, আপনারা অনুরোধ রাখছি, আপনারা 5টা বছর ক্ষমতা থেকে দূরে থাকেন। আপনারা এই নির্বাচন থেকে দেখেন না যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেখতে কেমন, এটাও শিখেন। আপনারা দূরে থাকেন, এটা অনুরোধ করেছি, আমরা তো বলি নাই। আপনি একবার অপ্রাসঙ্গিক বলবেন এই যে খেলাটা করে কি হচ্ছেন, অর্থাৎ নির্বাচনটাকে চ্যালেঞ্জের মুখে নিয়ে যাচ্ছেন। নির্বাচনটা চ্যালেঞ্জের মুখে নিয়ে গেলে কি হবে? দেশে গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের সুযোগ তো আওয়ামী লীগের পক্ষে যাবে। আমি তো বারবার বলে আসতেছি। এখন যদি আপনি এটা না বুঝে যদি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসেন, আমার এখন দুর্নীতির বিষয় নয়, কে চুরি করলো কে ডাকাতি করলো আমার দেখার বিষয় নয়। আগে আমার ঘর ঠিক করতে হবে, আমার ঘরের বেড়া ভাঙ্গা। এখন আমি চুর দৌড়ালে হবে না, 1 চুর দৌড়াবো আর 3 চুর আমার ভাঙ্গা বেড়া দিয়া আমার অন্য জিনিস নিয়ে যাবে। আমাকে ঘর ঠিক করতে হবে, আগে ঘরের বেড়া ঠিক করতে। বেড়া বাংলাদেশ বলে আমার সবশেষ আমাদের সময় ছিল তো সবশেষ একটু প্রতিক্রিয়া জানবো, আমাদের সময় খুবই স্বল্প এখন। সেটা হলো যে বৈদেশিক কূটনীতিকদের দৌড়াদৌড়ি, ভারতের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা, জাতিসংঘের নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা, ইভেন আমেরিকার কথা শোনা যায়। এই সার্বিক দিক, সাবির হোসেন চৌধুরীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক, কি মনে হচ্ছে আপনার এই বিষয়ে? একটু দুটো মিনিট আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেশের কূটনীতিকরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তারা তাদের কত রাজনৈতিক অবস্থান আছে, তাদের দেশের বিশ্ববাজারে তাদের কতগুলো বহির্বিশ্বে তাদের কত অবস্থান আছে। তাদের 3টা অবস্থান তারা দৃশ্যমান। একটা তারা গণতন্ত্রের প্রতি আস্থা রাখে, একটা তারা মানবতাকে মূল্যায়ন করে, আরেকটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে তারা সম্মান করে। এটা সকল দেশের যারা কূটনীতিকরা আছে তারা এটা ফলো করে। এখন বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া দিচ্ছে, সেখানে তাদের অংশগ্রহণ করা, তাদের কন্ট্রিবিউট করা, তারা মনে করে এটা তাদের একটা নৈতিক দায়িত্ব। তাই এখানে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনের জন্য তারা যে কোনো ভাবে অংশগ্রহণ করে দেখাতে পারে যে একটা নির্বাচিত প্রসেসের সঙ্গে তারা জড়িত, ফলে তারা তাদের দেশের মানুষকে বা আন্তর্জাতিক পর্যায়ে তারা দেখাতে পারে তারা গণতন্ত্রের প্রতি কমিটেড বা গণতন্ত্রের প্রতি তারা নিবেদিত। দ্বিতীয়ত তারা একটা জিনিস দেখাতে চায় সারা বিশ্বে যে আমরা মানবতার পক্ষে। যেখানে মানবতা লঙ্ঘিত হয়, যেখানে মানবতা লঙ্ঘিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়, সেখানে তারা বিরোধিতা করার চেষ্টা করে, সেখানে তারা যায় মানবতার পক্ষে কথা বলতে। তৃতীয়ত তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে কোনো দেশের ইনক্লুসিভ ডিসিশনটা নেওয়ার ক্ষমতা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, তাদের জন্য ক্ষমতা নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সেই ব্যাপারে সহযোগিতা করা। এখানে যদি আপনি দেখেন যে সমস্ত রাষ্ট্রদূতরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের কিন্তু এই 3টি লক্ষ্যে যাচ্ছেন। তারা প্রথমে চাচ্ছেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য একটা নির্বাচন হোক, একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ একটা গণতন্ত্রের দিকে যাক। এটা তাদের প্রথম এজেন্ডা এবং সেটা তাদের রাষ্ট্রীয় বা তাদের জাতীয় এজেন্ডার সঙ্গে, বহির্বিশ্ব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত মানবতা। বাংলাদেশে মানবতা লঙ্ঘিত হচ্ছে, বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে। আওয়ামী লীগ 100% দাবি করবে তাদের প্রতি মানবতা লঙ্ঘিত করা হচ্ছে, তাদেরকে মাসের পর মাস বিনা বিচার আটক রাখা হচ্ছে। এটা তো মানবতার একটা সরাসরি বিরোধীর একটা ইন্ডেক্স, সরাসরি একটা চিহ্ন, প্রমাণ যে হ্যাঁ এখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, এখানে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এখানে মানুষকে মাসের পর মাস বিনা বিচার আটক রাখা হচ্ছে। এখন আওয়ামী লীগ তো এই পয়েন্টটা সারা বিশ্বের কাছে নিয়ে যেতে পারবে, সবাই বলতে পারবে এবং সবাইকে বলতে পারবে দেখেন আমাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে না, আমাদের মানবিক অধিকারগুলো আমাদেরকে সংগঠিত হচ্ছে না, জাতিসংঘে যেতে হবে। ফলে তারা তো তাদের পক্ষে যাবে। এই বিষয়টাও তারা এখানে প্রাধান্য দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ইউ তো সেই ব্যাপারে অনেক প্রাধান্য দিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের বিষয়ের জন্য বাইরে থেকে কেউ প্রভাব বিস্তার না করে, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান দেশ না করে, সেই জন্য তারা আমাদের ভিতরে সবাইকে মিলিয়ে দিয়ে
একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ তৈরি করার প্রচেষ্টাকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটাকে নেতিবাচক ভাবে দেখার তো কোনো প্রয়োজন নাই। এটা তাদের রাষ্ট্রীয় নীতি, তাদের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা সারা বিশ্বের বাজারে আমাদের বাংলাদেশের প্রতি তাদের কি আচরণ, বাংলাদেশের প্রতি তারা কি ব্যবহার করেছে, বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ, মানবতা রক্ষা এবং ইনক্লুসিভ রাষ্ট্র পরিচালনা করার, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কি কি ইতিবাচক পদক্ষেপ রেখেছে, সেটা তো তাদের রাষ্ট্রদূতদেরকে তাদের দেশে রিপোর্ট দিতে হবে, বলতে হবে, সে জবাবদিহি করতে হবে। কাজে এখানে তারা সেই জন্য দৌড়াদৌড়ি করছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে, আমাদের সকল কিছু নির্ভর করে আমাদের রাজনৈতিক বন্দোবস্তের উপরে। আমরা যদি সঠিকভাবে রাজনীতি বন্দোবস্ত করতে না পারি, তাহলে দায় দায়িত্ব আমাদের উপরে পড়তে হবে। আজকাল আমরা দেখছি অনেকে টক শোতে বলার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলো নাকি জনপ্রতিনিধিশীল। রাজনৈতিক দল জনপ্রতিনিধিশীল হবে কেন? জনপ্রতিনিধিশীল হওয়ার জন্য তো রাজনৈতিক দলগুলো নির্বাচনে যায়। নির্বাচনে না যাওয়ার আগে রাজনৈতিক দলগুলো কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে? তারা জনগণের প্রতিনিধিত্ব করার না, তারা জনগণের প্রতিনিধিত্ব করার দাবিদার। তারা জনগণের কাছে যেতে চায় এবং নির্বাচনের মাধ্যমে তারা যদি ভোটে যদি পায়, তারা যত ভোট পাবে তারাই তো জনগণের অধিকার প্রাপ্ত হয়। আমি দলীয় মার্কায় ইলেকশন করেছি 4টা, আমি ব্যক্তিগত মার্কায় ইলেকশন করেছি 1টা। আমি ব্যক্তিগত মার্কায় তো 18,000 ভোট পেয়েছি। তার মানে তো আমি 18,000 মানুষের জনপ্রতিনিধি। 18,000 মানুষের তো আমি প্রতিনিধিত্ব করি। তা আমি তো রাজনৈতিক শক্তি, আমি তো ব্যক্তি রাজনৈতিক শক্তি। 18,000 ভোট তো অনেক রাজনৈতিক দলের নাই। এই যে আমাদের রাজনৈতিক দলগুলো গিয়ে ডেলি গল্প করছে, বক্তৃতা দিচ্ছে, বলেন এবি পার্টি কি আছে 18,000 ভোট? বলেন অনেক দল। আমি তো একটা মানে কি বলে ইয়ার কষ্ট পাবে আপনার এই কথা শুনলে। আমি একটা উদাহরণ দিলাম আর কি, আমি একটা উদাহরণ দিলাম। নির্বাচন এক জায়গায় আমি নিজে স্বতন্ত্র ইলেকশন করেছি, কাজে আমার তো নিজস্ব একটা ভোট আমার তো আছে। আমাকে তো 18,000 মানুষ সেই দিনের ওই ভোটে, সেই বিতর্কিত নির্বাচনেও আওয়ামী লীগের সকল প্রভাবের বিরুদ্ধেও, আওয়ামী লীগের সকল চাপের বিরুদ্ধেও আমাকে তো 18,000 মানুষ প্রত্যক্ষ ভোট দিয়েছে। আমার পক্ষে তো একটি ভোটও জাল দেওয়া সম্ভব ছিল না। আমার পক্ষে তো একটি ভোটও ওই মানে অবৈধ দেওয়ার ছিল না। অর্থাৎ 18,000 মানুষ তাদের নিজ হাতে আমাকে ভোটটা দিয়েছে, যারা কেন্দ্রে আসতে পেরেছে। কারণ আমি তো রাজনৈতিক শক্তি মনে করি, আপনি স্বীকার করেন বা না করেন। আমি তো বাংলাদেশে 18,000 মানুষের প্রতিনিধিত্ব করি, সে যেখান থেকে হোক। অনেক রাজনৈতিক দলে সে 18,000 লোক আছে কিনা আমার প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। একটু ইন্টারফেয়ার করার সময় খুব কম। এই যে অবস্থা তৈরি হয়েছে, এই যে উপদেষ্টারা একজন আরেকজনের বলতেছে, নিজেরা তারা এই পালানোর কথা, এক্সিটের কথা, দুর্নীতির কথা, আগামী 5 মাস এগুলো কি কোনো শুভ লক্ষণ? এইভাবে কি একটা দেশ চলতে পারে? না, আগামী 5 মাস পর্যন্ত এই শুভ লক্ষণ থাকবে না। আমি 15 অক্টোবরে আশা করেছিলাম, এখন হয়তো 30 অক্টোবরের মধ্যে রাজনীতিটা পরিষ্কার হয়ে যাবে। এখানে তত্ত্বাবধায়ক সরকার আসবে কি আসবে না, ডক্টর ইউনূসকে নির্বাচন করাবেন কি করাবেন না, সেটা পরিষ্কার হয়ে যাবে। 30 তারিখের পরে আমার মনে হয় উপদেষ্টা পরিষদে একটা বিশাল পরিবর্তন আসতে পারে। হয়তো যারা নির্বাচনে বিপক্ষ অবস্থান নিচ্ছেন তাদেরকে হয়তো পদত্যাগ করতে বলা হতে পারে বা পদত্যাগ করতে বাধ্য করা যেতে পারে। আর যারা নির্বাচনের পক্ষে আছেন তারা তো ফুরফুরে মেজাজে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করাবেন, তাদের তো আর পলায়নের রাস্তা দরকার পড়বে না। কিন্তু যারা নির্বাচনের বিপক্ষে কাজ করতেছেন তাদেরকে 15 তারিখের মধ্যেই হয়তো, মানে আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এখন ভাবসাব যে মনে হচ্ছে যে 15 তারিখের মধ্যে এই ঐক্যমত পরিষদের একটা কথা বলার পরে, এই গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরে, 30 অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার পরে, আপনি জানেন তো আমাদের সুপ্রিম কোর্ট এখন ছুটির মুডে আছে, তারা আছে, দেশে বিদেশে ছেলে মেয়েদের কাছে যাচ্ছে, তারা ভাগ্যবান মানুষ। আমি ভাবছিলাম যে এগুলো না করে হাইকোর্টে চাকরি নিলে ভালো হতো, LLB করে হাইকোর্টে জজ হলেই অনেক ভালো করতাম, বুঝছেন না? সেটাও তো গেলাম না। এখন আমরা এই 18 তারিখ খুলো বা 2 তারিখ খোলার পরে বোঝা যাবে যে আমাদের সুপ্রিম কোর্ট সাহেব কি রায় দেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। সেই রায়ের উপরে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি নির্ভর করছে। আগামী দিনের রাজনীতির ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত 30 অক্টোবরের আগে নিতে হবে।
30 অক্টোবরের আগে নিতে হবে। নভেম্বর মাসের 1 তারিখে যেন আপনি বিপদে পা দিবেন, কারণ অক্টোবর গেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাত্র 90 দিন থাকে। 90 দিনের মধ্যে যদি আপনি ইলেকশন অফিসিয়াল কার্যক্রম শুরু না করেন, তাহলে আপনার পক্ষে প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন করা সম্ভব হবে না। তার মানে 30 অক্টোবর পার হওয়া মানে হলো আপনি চূড়ান্ত সিগন্যাল দিয়ে দিলেন যে আপনি নির্বাচন করাবেন না, আপনি কালক্ষেপণ করবেন। আর যদি 30 তারিখের আগে যদি সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে মানুষ নির্বাচন দিয়ে চলে যাবে, সবাই ঝাঁপায় পড়বে, দেখবেন সকল লোক নমিনেশন তালিকা প্রকাশ করে দেবে, সবাই লোকদেরকে, কর্মীদের কথা মাঠে নামতে বলবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রায় 1 সপ্তাহের মধ্যে দেখা হলো আবার। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো আজকের দিনে প্রয়োজনে নিরাপদ থাকার চেষ্টা করবেন। দেখেন, আমি যুদ্ধ বিমান দিয়ে শুরু করি। আপনি যুদ্ধ বিমানের কথা বলেছেন, এটা তো স্বাভাবিক। আমেরিকানরা এখানে $29 মিলিয়ন ইনভেস্ট করছে ফর রিজিয়ম চেঞ্জের জন্য। why they wanted to change the region? তারা কেন শাসক গোষ্ঠী পরিবর্তন করতে চেয়েছে? তারা চেয়েছে এই জন্য যে অতীত শাসক গোষ্ঠীর সঙ্গে আমেরিকানদের কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছিল না, এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তারা আমেরিকার পক্ষে কোন রকম অবদান রাখছিল না। আপনি দেখেন, এমনকি যে প্যাসিফিক যে লাইনটা হয়েছে 4 দেশ নিয়ে, সেখানেও বাংলাদেশ অংশগ্রহণ করার কথা, অংশগ্রহণ করে নাই। কাজে তারা দেখছে যে এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমেরিকানদের বনিবনা হচ্ছিল না, এবং তাদের কোনো স্বার্থ অতীত সরকার দেখাচ্ছিল না। ফলে তারা একটা বিগ অঙ্কের টাকা, $29 মিলিয়ন, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 3000 কোটি টাকারও বেশি, তারা এখানে বিনিয়োগ করেছে ইউএসএআইডির মাধ্যমে টু চেঞ্জ রিজিয়ন। এখন তাদেরকে সেই টাকাটা তো তুলে নিতে হবে, বাংলাদেশ থেকে তো টাকাটা পে করতে হবে। যারাই খেয়েছে তো খেয়েছে, সেটা নিয়ে তো কথা বলে লাভ নাই। তারা খেয়ে তাদের পারপাস সার্ভ করেছে, লাঠিয়াল বাহিনী মিলে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে।